এই ট্রাম্পের আশেপাশে যত টেক জায়ান্ট আছে তারা মিলে ট্রাম্পকে উস্কানি দিচ্ছে একটা যুদ্ধ লাগানোর জন্য, দৃষ্টি মোড় ঘোরানোর জন্য, এবং যুদ্ধ লাগলেই অস্ত্রশস্ত্র বিক্রি হবে, সারা দুনিয়াতে একটা দখলদারিত্ব বা নতুন করে বাড়বে। আর আরেক দিকে শয়তানের কাঠি নাড়া তো ইসরায়েল দিচ্ছেই। ইসরায়েল চাচ্ছে যে আমেরিকানদের অর্থে এবং আমেরিকানদের জীবনের বিনিময়ে ইরানকে যদি ধ্বংস করা যায়। যুক্তরাষ্ট্র ট্রাম্প এখন যত মাতাব্বরি বড় বড় কথা বলছে, ট্রাম্পের মাটি, তার পায়ের তলার মাটি কিন্তু সরে গেছে ইতিমধ্যে। যুক্তরাষ্ট্রে যেই পরিমাণ গণ আন্দোলন শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যেই পরিমাণ ধস নেমেছে, সেইখানে শুধু 2025টা আমাদেরকে একটু মাটি কামড়ে পড়ে থাকতে হবে। এটা শুধুমাত্র প্রফেসর ইউনুস না, বাংলাদেশের সমস্ত জনগণকে। ট্রাম্প যে মুখে বলছে যে কানাডাকে 51তম প্রদেশ হিসেবে তারা ট্রাম্প ঘোষণা করে আসছে, বা গ্রিনল্যান্ডকে তারা আমেরিকার অংশ হতে বলছে, এগুলো কিন্তু কোনো কিছুই বেহুদা কথা না। এগুলা কিন্তু ট্রাম্পের মাথায় ইলন মাস্ক এগুলো ঢুকিয়েছে। আসলে আমি সবসময় আন্তর্জাতিক বিষয়গুলো দেখি এবং গাজার বিষয়টা সবসময় দেখি, খোঁজ রাখি, এবং পৃথিবীর অন্যান্য বিশ্লেষক যারা আছে তার মাঝখানে আছে স্কট রিডার নামে একজন আমেরিকান সিআইএর অ্যানালিস্ট ছিল, বিশেষ করে নিউক্লিয়ার বোমা সংক্রান্ত বিষয় নিয়ে অ্যানালিস্ট ছিল। ওনার কথা শুনি, কর্নেল ম্যাকগ্রেগরের কথা শুনি, খবর রাখি। আসলে বাংলাদেশে মুসলিম হিসেবে তো প্রতিবাদ করতেই হবে, এটা আমাদের দায়িত্ব, কিন্তু তাতে পরিবর্তন সেখানে গাজায় কতটুকু পরিবর্তন হবে সেটা বিষয়টা অন্যরকম। আসলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল তো ওরা কে কি বললো, কে কি করছে তাতে কোনো পাত্তাই দিচ্ছে না। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তখনই পাত্তা দেয় যখন তাদের উপর কোনো কি বলে এটাকে অ্যাকশন নেওয়া হয়। যেমন সত্যিকার অর্থে ইমানদার মুসলমান যদি পৃথিবীতে কেউ থেকে থাকে, তাহলে আমি বলবো, আছে অনেকেই, আমি আল্লাহ মাফ করুক, আল্লাহ ভালো জানেন, বাট আমি যা কাজকর্ম চলছে দুনিয়াতে, আমাদের তথাকথিত সুন্নিরা তো শিয়া বলতে গালিগালাজ করতে রাখে না, কিন্তু এই শিয়ারাই কিন্তু আর ইয়েমেনেরই কিন্তু, ইরান এবং ইয়েমেনেরই কিন্তু এতদিন পর্যন্ত টিকিয়ে রেখেছে, এবং যা করছে তারাই করছে। বাকিরা কিন্তু তথাকথিত সুন্নিরা কিন্তু মুখে তালাবন্ধ করে রেখেছে। এই ইয়েমেন যখন গোলাবারুদ শুরু করে তখনই কিন্তু ইসরায়েল এবং আমেরিকা একটু নড়ে চড়ে বসে। যখনই ইয়েমেন আমেরিকার কি বলে নৌযানের উপরে, নৌবহরের উপরে মিসাইল ছুঁড়ে মারে, তখনই কিন্তু তারা একটু নড়ে চড়ে বসে, পিছ পাওয়া হয়। সোজা কথা হচ্ছে, আঙুল না বাঁকালে দুনিয়াতে কোনো কিছুই ঠিক হয় না। বসে বসে বিবৃতি দেওয়া যায়, অনেক কিছু করা যায়। ইয়েমেন যা করছে, ইরান যা করছে, তাতে যতটুকু হওয়ার হচ্ছে। কিন্তু আমি সবসময় যেহেতু ধার্মিকতায় যেতে চাচ্ছি না, তবুও বলতে হয়, আল্লাহ চাইলে তো সবকিছুই পরিবর্তন করে দিতে পারেন মুহূর্তের মাঝখানে। কিন্তু এই গাজার প্রাণের বিনিময়ে কিন্তু আল্লাহ মানুষের ঈমান পরীক্ষা করছেন, কে কি দায়িত্ব, কার কি দায়িত্ব পালন করছে। সুতরাং বাংলাদেশের মানুষ এটা প্রতিবাদ করছে, এতে দোষের কিছু না, এটা ভালো জিনিস। জি, আমি যেটা আপনার কাছে শুরুতেই জানতে চাই যে এই যে ট্রাম্প প্রশাসন যা শুরু করেছে সেটাকে আপনি কিভাবে কি দেখছেন, যে এবং আমাদের দেশ থেকে এক ধরনের সমঝোতা করার চেষ্টা করা হচ্ছে যে 3 মাসের মধ্যে কোনো সমঝোতা আনা যায় কিনা, যদি না হয় তাহলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন, আর ট্রাম্প প্রশাসনও বা কেন এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে? আচ্ছা, ট্রাম্প হচ্ছে একটা বদ্ধ উন্মাদ, তার হচ্ছে মিডিয়া ফোকাস দরকার। এখানে বেশ কিছু বিষয় আছে। এটা এক নম্বর হচ্ছে ব্যক্তিগত ট্রাম্প, আর ট্রাম্প কিন্তু নিজের ইচ্ছায় করছে না। এই যে যুক্তরাষ্ট্রের এই যেই শোষণ ব্যবস্থা, আমি শাসন ব্যবস্থা বলবো না, শোষণ ব্যবস্থা, এই ব্যবস্থাটা গড়ে উঠেছে যে যারা প্রভাবশালী, যারা, যেমন স্বৈরাচারী শেখ হাসিনা ছিল এক না একতন্ত্র, সেরকম কিন্তু পশ্চিমা দেশগুলোতে এবং বাংলাদেশেও যারা বড় বড় শিল্প কলকারখানার মালিক, তারা কিন্তু এককভাবে নিজস্ব সব কিছু গিলে খেতে চায়, অন্য কাউকে খেতে দেয় না। তো জনগণের রক্ত চুষে এই বড় বড় কোম্পানিগুলা, বিশেষ করে টেকনোলজি জায়ান্ট যারা আছে, এই মাইক্রোসফট, তারপরে এই কি বলে এটাকে ফেসবুক, যারাই আছে, এগুলোর নাম নেওয়ার দরকার নেই, সবাই কিন্তু এরা শুষে, জনগণকে শুষে এরা এত বড় হয়েছে। যখন বড় হয়েছে এবং এক না একতান্ত্রিকভাবে যখন তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালিয়েছে, তখন কিন্তু তাদের গুণগত মানের ধস হয়েছে। যখন প্রতিযোগিতা না থাকে তখন কিন্তু গুণগত মান কমে যায় এবং তারা ইচ্ছামতো দাম বাড়ায় জনগণের কাছ থেকে, সেই পয়সাটা তারা শুষে নেয়। এক পর্যায়ে তাদের গুণগত মান ধস হতে হতে এমন পর্যায়ে আসে
যে তখন তারা আন্তর্জাতিক মানে, বিশেষ করে চীন এবং অন্যান্য দেশের মানের সাথে তারা হিমশিম খেয়ে যায়, সামলাতে পারে না। তখনই কিন্তু এই পশ্চিমা নীতি হচ্ছে একটা যুদ্ধ লাগানো, একটা যুদ্ধ শুরু করা। সুতরাং ট্রাম্প দুইটা বিষয়ে, এই ট্রাম্পের আশেপাশে যত টেক জায়ান্ট আছে তারা মিলে ট্রাম্পকে উস্কানি দিচ্ছে একটা যুদ্ধ লাগানোর জন্য, দৃষ্টি মোড় ঘোরানোর জন্য, এবং যুদ্ধ লাগলেই অস্ত্রশস্ত্র বিক্রি হবে, সারা দুনিয়াতে একটা দখলদারিত্ব বা নতুন করে বাড়বে। আর আরেক দিকে শয়তানের কাঠি নাড়া তো ইসরায়েল দিচ্ছেই। ইসরায়েল চাচ্ছে যে আমেরিকানদের অর্থে এবং আমেরিকানদের জীবনের বিনিময়ে ইরানকে যদি ধ্বংস করা যায়, এবং তার মাধ্যমে যদি মিডল ইস্টে একটা যুদ্ধ সৃষ্টি করে ভারত যেই রকম মহাভারত সৃষ্টি করতে চাচ্ছে, ঠিক ইসরায়েলেরও কিন্তু সে একই স্বপ্ন যে তারা বৃহত্তর ইসরায়েল গঠন করবে। সমস্ত এই লম্বা হয়ে যাবে কথা এইসব বলতে গেলে। সুতরাং তাদের সে একই স্বপ্ন, কিন্তু ভারত মহাভারত হতে গিয়ে যেরকম ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, ইসরায়েলেরও কিন্তু ইনশাল্লাহ সামনে সেই অবস্থা হবে। সুতরাং আমি শুধুমাত্র, আমি অত্যন্ত ছোট মানুষ, তাই ছোট মুখে বড় কথা বলতে চাই না। আমি জানি প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই বর্তমান সরকারের কিছু উপদেষ্টা আমার কথা শুনেন। আমি যেহেতু প্রফেসর মোহাম্মদ ইউনূসের এত সময় নাই, উনি এত ব্যস্ত থাকেন, তাই আমি উপদেষ্টাদের অনুরোধ করব প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই বিষয় বলার জন্য যে যত ডিপ্লোম্যাটিক পাওয়ার আছে সব কিছু নিয়ে এই 2025 সালটা টিকে থাকতে হবে বাংলাদেশকে এবং এই সরকারকে। বিশেষ করে আমি এটা ট্রাম্পের এই যেই ট্যারিফ দিয়েছে সেই ব্যাপারে বলছি, আমি নির্বাচনের ব্যাপারে বলছি না। কারণ 2025-এর মধ্যেই কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে একটা বিশাল ধস আসবে। ইতিমধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যেই ধস শুরু হয়েছে, সেটা 2008 সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে একটা ধস নেমেছিল, তার চেয়ে খারাপ অবস্থা ইতিমধ্যে চলে গেছে। সুতরাং যুক্তরাষ্ট্র ট্রাম্প এখন যত মাতাব্বরি বড় বড় কথা বলছে, ট্রাম্পের মাটি, তার পায়ের তলার মাটি কিন্তু সরে গেছে ইতিমধ্যে। যুক্তরাষ্ট্রে যেই পরিমাণ গণ আন্দোলন শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যেই পরিমাণ ধস নেমেছে, সেইখানে শুধু 2025টা আমাদেরকে একটু মাটি কামড়ে পড়ে থাকতে হবে। এটা শুধুমাত্র প্রফেসর ইউনূস না, বাংলাদেশের সমস্ত জনগণকে আপনারা যেখানে 10 টাকা খরচ করলে আপনারা এক বেলা দেড় বেলা খেয়ে থাকতে পারেন, সেখানে 20 টাকা এখন খরচ করবেন না। 2025 সালটা আমাদের জন্য কিন্তু কষ্টি পাথরের সময়। আপনারা সবাই হাতটা সামলান, টাকা পয়সা কম খরচ করেন, খুব প্রয়োজন না হলে আপনারা টাকা পয়সা খরচ করা বন্ধ রাখেন, এবং ঘরের কোনার মাঝখানেও যদি হয় একটু চাল ডাল একটু জমিয়ে রাখেন, সবাই মিলে একটু চাল ডাল শুকনা খাবার জমিয়ে রাখেন। এই 2025 সালটা সারা পৃথিবীর জন্য খারাপ সময়, এবং সেই জন্য বলছি যে শুধু বাংলাদেশ না, এটা সারা পৃথিবীর জন্য। মানে সেটা কি, মানে কিসের জন্য? এই ট্রাম্পের যে কোনো সিদ্ধান্তের জন্য, মানে এই ধরনের অস্বাভাবিক সিদ্ধান্তের জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? না না, এটা ট্রাম্পের অস্বাভাবিক সিদ্ধান্ত আছে, এবং একই সাথে ট্রাম্পের এই অস্বাভাবিক সিদ্ধান্তগুলো যেটা হচ্ছে, এই যে উচ্চাভিলাষী, এই যে ট্রাম্প যে মুখে বলছে যে কানাডাকে 51তম প্রদেশ হিসাবে তারা ট্রাম্প ঘোষণা করে আসছে, বা গ্রিনল্যান্ডকে তারা আমেরিকার অংশ হতে বলছে, এগুলো কিন্তু কোনো কিছুই বেহুদা কথা না। এগুলা কিন্তু ট্রাম্পের মাথায় ইলন মাস্ক এগুলো ঢুকিয়েছে। কারণ ইলন মাস্কের তার গাড়ি, তার যন্ত্রাংশ বা বিভিন্ন মাইক্রোচিপস তৈরি করতে যেই কেমিক্যালসগুলো প্রয়োজন হয়, সেই কেমিক্যালসগুলোর কিন্তু দুনিয়াতে সবচেয়ে বৃহত্তম ভান্ডার হচ্ছে কানাডা, গ্রিনল্যান্ড, এইসব জায়গা। সুতরাং এইসব বড় বড় ট্যাগ জায়ান্টদের কুনজর পড়েছে কানাডার উপরে। কানাডা হচ্ছে অত্যন্ত শান্তপ্রিয় একটা দেশ, এবং সারা পৃথিবীর মানুষই কানাডা এবং কানাডিয়ানদেরকে ভালোবাসে, এবং আমেরিকানরা এখন কানাডিয়ানদের পক্ষে তারা আন্দোলন করছে এবং ট্রাম্পের বিরুদ্ধে করছে। এবং এর মাধ্যমে কি হয়েছে, হাসিনা যেরকম পুশ করে তার অত্যাচারের চরম সীমায় যখন পৌঁছেছিল, তখন যেরকম বাংলাদেশিদের মাঝখানে একতা এসেছিল, ঠিক একইভাবে কানাডিয়ানদের মাঝখানে একতা এসেছে, এবং পশ্চিমা ইউরোপিয়ান এবং কানাডিয়ানদের মাঝখানে এবং তাদের মাঝখানেও কিন্তু একটা একতা এসেছে। সুতরাং ট্রাম্পের এই 2025 সালে শুধু ট্রাম্প নিজে ডুববে না, আমেরিকাকে নিয়ে ডুববে। এর আগেও আমি গত 5-6 বছরে ব্যাখ্যা করেছি, এই ক্ষমতার পালা ক্রমের পরিবর্তন হয় কয়েক সেঞ্চুরি পরে পরে।
আমেরিকার সেঞ্চুরি করতে অর্ধ সেঞ্চুরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো তারা 1 নম্বর হয়েছিল ক্ষমতার। তার 100 বছর পার হওয়া লাগবে না, তার আগেই কিন্তু আমেরিকার পতন হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু অর্থনৈতিকভাবে চায়না কিন্তু সেটা লিড নিয়ে নিয়েছে। সেইটা আমেরিকা সামলাতে পারছে না বলেই কিন্তু এই যুদ্ধ ঘোষণা, ট্যারিফ সমস্ত নাটক করছে। সুতরাং যত বড় বড় কথাই বলুক, এই যে সম্মিলিত, বিশেষ করে চায়নার সাথে আমেরিকা পেরে উঠবে না, কারণ চায়নার যখন 30-40 ট্রিলিয়ন ডলার রিজার্ভ আছে, তখন কিন্তু আমেরিকার 30 ট্রিলিয়ন ডলার উপরে লোন। সুতরাং এইগুলো অনেক বিষয় আছে, কথা বলতে গেলে বাংলাদেশের এসব কথা শুনতে আগ্রহী না, তারা নিজের বিষয় নিয়ে শুনতে চান, সেই জন্য আমরা বাংলাদেশের বিষয়ের ভিতরে কথা আমি